প্রিয় দর্শক, স্বাগত সবাইকে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপনকে ঘিরে আজকের পর্বে আমরা আলোচনা করব চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন তিনজন খ্যাতনামা চক্ষুরোগ বিশেষজ্ঞ। সঙ্গে আছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা, আমাদের দেশের প্রখ্যাত গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম নজরুল ইসলাম, বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রেসিডেন্ট ইলেক্ট এবং প্রাক্তন মহাসচিব বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলাম খান এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির জয়েন্ট সেক্রেটারি বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার রুহি মান্নান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আজকে তো আমরা আসলে আলোচনা করব গ্লোকোমা রোগ নিয়ে, বিশ্ব গ্লোকোমা সপ্তাহ নিয়ে। গ্লোকোমা নিয়ে আদ্যপান্ত আলোচনা করার আগে নজরুল স্যার, আপনার কাছে একটু শর্ট ফর্মে জানতে চাবো যে আসলে এই গ্লোকোমা রোগটি কি এবং এর সাথে গ্লোকোমা বা চোখের চাপের কি কোনো সম্পর্ক আছে কিনা আমাদের রোগীদের উদ্দেশ্যে একটু জানাবেন। অনেক ধন্যবাদ ডক্টর ফাইজা, আপনি ঠিকই বলেছেন যে চোখের চাপের একটা সম্পর্ক আছে। আমরা জানি যে চোখের ভেতরে যে সার্কুলেশন আছে তা একটা চাপ সৃষ্টি করে, যার মাধ্যমে চোখের নিউট্রিশনটা সরবরাহ হয়। তো এই চোখের চাপ সাধারণত যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতরে যে নার্ভগুলো থাকে, আমরা জানি একটা চোখে প্রায় 12 লক্ষ নার্ভ থাকে, এই নার্ভগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায়। আচ্ছা, তখন কি হয়, তার দৃষ্টির পরিষেবা কমতে শুরু করে। কমতে 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 একটা সময় এসে উনি অন্ধ হয়ে যান। এটা কি আসলে অপটিক নার্ভের কথা বলছেন? অপটিক নার্ভের কথা বলছি, যেটা অপটিক নার্ভের যে সেলসগুলো নষ্ট হয়ে যায়, তখন আলটিমেটলি উনি অন্ধ হয়ে যান। এবং সবচেয়ে মারাত্মক হলো এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিমটম থাকে না, রোগী বুঝতে পারেন না। আমরা বলি সাইলেন্টলি ব্লাইন্ডনেস, নীরব ঘাত, সাইলেন্ট কিলার অফ ভিশনও আমরা বলে থাকি। এইটাই রোগটা হলো গ্লোকোমা। অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, আমরা জানি যে প্রতি বছরের মতো বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পুরো বিশ্বেই পালিত হচ্ছে, সেই সাথে বাংলাদেশেও কিন্তু পালন করা হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় কি এবং আপনাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন। প্রত্যেক বছরই বিশ্ব গ্লুকোমা সংস্থা বা ওয়ার্ল্ড গ্লুকোমা অ্যাসোসিয়েশন মার্চ মাসে 8 থেকে 14 তারিখ বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালন করে এবং বিশ্বের সবগুলো দেশে যতগুলো গ্লুকোমা সোসাইটি আছে এবং সমস্ত সচেতন চিকিৎসা, চক্ষু চিকিৎসা বিশেষজ্ঞরা চেষ্টা করেন তাদের দেশের জনগণের মধ্যে গ্লুকোমা বিষয়ে সচেতনতা বাড়াতে। তো সেই প্রোগ্রামের অংশ হিসেবে এবার বাংলাদেশ গ্লুকোমা সমিতি 8 থেকে 14 মার্চ পর্যন্ত আমরা উদযাপন করছি বিশ্ব গ্লুকোমা সপ্তাহ এবং এর অংশ হিসেবে আমরা পুরো দেশ জুড়ে সচেতনতামূলক স্ক্রিনিং ক্যাম্প, পোস্টারের মাধ্যমে প্রচারণা বাড়ানো, প্রসার বাড়ানো, মাইকিং, স্টুডেন্টদের মধ্যে স্ক্রিনিং, টিভি প্রোগ্রামের মাধ্যমে সচেতনতা বাড়ানো, এই সমস্ত ক্যাম্পেইনগুলো করি। এছাড়াও প্রোগ্রামের শেষ দিকে আমরা আমাদের যে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আছে তার যে সেন্ট্রাল কার্যালয় বা কেন্দ্রীয় কার্যালয় একটা বড় আকারের স্ক্রিনিং ক্যাম্প পুরো ঢাকা শহরে পালন করা হয়। অর্থাৎ একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আসলে চালু থাকছে 8 থেকে 14 মার্চ পর্যন্ত। অনেক ধন্যবাদ ম্যাডাম। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, প্রথম দিকে কিন্তু নজরুল স্যার বলছিলেন যে গ্লোকোমা একটি সাইলেন্ট কিলার অফ ভিশন। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্নটি চলে আসে যে কি কি কারণে এই গ্লোকোমা রোগ হতে পারে বা আসলে কাদের এই গ্লোকোমা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা রিস্ক ফ্যাক্টরগুলো যদি একটু বলতেন। গ্লোকোমা রোগটা যেটা নজরুল ভাই বললো যে এটা চোখের চাপের জন্যই মেইনলি হয় এবং সাইলেন্ট কিলার যেটা সেটা আসলে ওল্ড এজের দিকে বেশি হয়। তো মেইনলি যদি আমরা দেখি গ্লোকোমার রোগটা কিন্তু সব বয়স হইতে পারে, জন্ম থেকে শুরু করে তারপর বাচ্চাদের হতে পারে, ইয়াং অ্যাডাল্টদের হতে পারে এবং ওল্ড এজে তো অবশ্যই হয়। তো এটার কারণটা হচ্ছে মানে ওল্ড এজে বেশি দেখা যাচ্ছে, সেটার কারণ হচ্ছে মানে প্রাইমারি গ্লুকোমা যেটা বলি যে তার সব কিছুই ভালো আছে, হঠাৎ করে যেমন প্রেশার বেড়ে যায়, চোখের প্রেশার বেড়ে যেতে পারে। চোখের প্রেশার বেড়ে গেলে যেটা হয় মানে সাইলেন্ট কিল তাদের বুঝতে পারে না এবং অনেক দেরিতে তারা আমাদের কাছে আসে। আর সেখানে আবার একটা দুটো ভাগ আছে, যাদের সিমটম থাকে সে চোখে ব্যথা নিয়ে আসে, সেই সমস্ত গ্লোকোমা আগে ধরা পড়ে। যাদের সিমটম থাকে না, যেটা সাইলেন্ট কিলার, সেটার ইয়াটাই আমরা বেশি কনসার্ন, কারণ যারা সিমটম নিয়ে আসে তারা তো আমরা চিকিৎসা দিতে পারি, কিন্তু যারা সিমটম লেস তাদের দৃষ্টিটাকে আমরা মানে মেইনলি এটার উপরে ফোকাস করে আমাদের এই উদযাপনটা হয় আর কি। আর যেটা বলছে যে কাদের হতে পারে রিস্ক ফ্যাক্টর, এখানে যে চোখের যে রিস্ক ফ্যাক্টর সেটা হলো গ্লোকোমার ভিতরের জন্য চোখের প্রেশারটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, বাট ইট ইজ নট দ্য অনলি ফ্যাক্টর। আরও ফ্যাক্টর আছে,
যাদের গ্লোকোমা আছে তাদের যাদের ব্লাড রিলেটেড তাদের এটা পারিবারিক একটা পারিবারিক একটা ইয়ে থাকে সেটা আছে। আর তারপরে যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তারপর হাইপোথাইরয়েড আছে, হাইপারলিপিডিমিয়া, এই সমস্ত কেসে অর্থাৎ কিছু সিস্টেমিক ডিজিজের সাথে সম্পৃক্ততা আছে, সাথে এটা মানে রিলেটেড থাকে। আর যেটা বাচ্চাদের হয় সেটা সাধারণত কনজেনিটাল, মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন যদি ওই অল্প মানে ফার্স্ট ট্রাইমাস্টার যেটা বলি আমরা, ওই সময় যদি কোনো ভাইরাল ডিজিজ হয়, মায়ের মানে বাচ্চা এফেক্টেড হয়, তাহলে সেখান থেকে চোখের যে অর্গানোজেনেসিস হয় সেখানে তোমার জটিলতার কারণে চোখের যে অর্গানগুলি মানে চোখের ভিতরের অর্গানগুলি মানে লেন্স, আইরিস, এইগুলির ঠিকভাবে গঠন হয় না। সেই জন্যে ওটার জন্য চোখের যে ভিতরে সার্কুলেশন অ্যাকোয়াসিমার সেটা ঠিকভাবে হইতে পারে না। সেই জন্যে চোখের প্রেসারে নিয়ে সেরে জন্মগ্রহণ করে এবং সেটা তখনও থাকতে পারে কিংবা পরেও জিনিসটি হতে পারে। অনেক ধন্যবাদ স্যার। নজরুল স্যার, আসলে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আমরা গ্লোকোমা রোগ নিয়ে আলোচনা করছি, এই বিশ্বে গ্লোকোমার পরিস্থিতি কি বা কি পরিমাণ রোগী আসলে সারা বিশ্ব জুড়ে গ্লোকোমায় আক্রান্ত, এবং তারই সাথে প্রশ্নটি চলে আসে যে বাংলাদেশে, আমাদের দেশে আসলে কি পরিমাণ রোগী এই গ্লোকোমায় আক্রান্ত আছে বা তার কোনো পরিসংখ্যান আছে কিনা যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ ডক্টর ফাইজা, কারণ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটা আপনি করেছেন। কেন গ্লুকোমাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়? কারণ হলো আপনি জানবেন যে বর্তমানে সারা বিশ্বে প্রায় 8 কোটি লোক গ্লুকোমা রোগে আক্রান্ত, 7.8 মিলিয়ন। এবং আরও ইন্টারেস্টিং হলো ডেভেলপ কান্ট্রিতে 50% লোক এই গ্লুকোমা সম্পর্কে কিছু জানেন না, আনডিটেক্টেড থাকে। আর সবচেয়ে মারাত্মক হলো আমাদের দেশ বা ডেভেলপিং কান্ট্রিতে 90% গ্লুকোমা রোগ কিন্তু আনডিটেক্টেড। সুতরাং এবং সবচেয়ে হলো যে এই যে আনডিটেক্টেড যে লোকগুলো থাকছে, এরা গ্লুকোমা হলে তো রিভার্সেবল না, ইরিভার্সেবল ব্লাইন্ডনেস হচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন যে ওয়ার্ল্ড গ্লুকোমা অ্যাসোসিয়েশন এই সপ্তাহব্যাপী এই যে গ্লুকোমা সপ্তাহ পালন করছে, গ্লুকোমা ডে পালন করছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছে। নেক্সট কোয়েশ্চন হলো আমাদের দেশের বিষয়ে। আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি রিসেন্টলি একটা সার্ভে করেছে, নেশন ওয়াইড সার্ভে। সেখানে যেটা আমরা পেয়েছি বাংলাদেশে যে 35 বছরের পরে আমাদের জনসংখ্যা যদি থাকা যায়, তাদের 2 মিলিয়ন বা 20 লক্ষ লোক কিন্তু বর্তমানে গ্লুকোমায় আক্রান্ত। আর একটা মারাত্মক বিষয় হলো যাদের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে, গ্লুকোমা সাসপেক্ট, অর্থাৎ কারো হয়তো প্রেশারটা বেশি বা কারো হয়তো চোখের ভেতরে চেঞ্জ আছে বা কোনো সিমটম আছে, গ্লুকোমা হয় না এখনও, বাট এদের গ্লুকোমা হতে পারে। এর সংখ্যা হলো 10.1%। এটা হিসাব করলে প্রায় 60 লোক। তাহলে বাংলাদেশের প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ হয় গ্লুকোমা রোগে ভুগছেন অথবা গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে। যদি আমাদের এই 1 কোটি লোককে আমরা সঠিক চিকিৎসা দিতে না পারি, তাহলে কিন্তু বিশাল একটি সংখ্যা অন্তত চলে যাচ্ছে। সেজন্যে আজকে দেখেন যে এত বড় বড় আমরা প্রোগ্রাম করছি, আমরা এত অ্যাওয়ারনেস বিষয়ে কাজ করছি। কেন? যাতে করে আমাদের মানুষ যেন গ্লুকোমা বিষয়ে সচেতন হন। এবং আপনি শুনে খুশি হবেন যে গ্লুকোমা এমন একটি রোগ, যদি আর্লিয়েস্ট স্টেজে ডায়াগনোসিস হয়, যদি ধরা পড়ে, সঠিক চিকিৎসার চোখ সারা জীবন ভালো থাকবে। কিন্তু অসুবিধা হলো মানুষ অ্যাওয়ার না, সচেতন নন। সচেতন যদি হতেন, যারা আজকাল অবশ্যই আমি বলবো যে গত 10 বছরে আমাদের দেশে অনেকটাই মানুষ সচেতন হয়েছেন। অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন আমার গ্লুকোমা হয়েছে কিনা স্যার দেখে দিন। অনেকের পারিবারিক অসুখ থাকে, রাইট। এবং আমরাও ডাক্তাররা অনেকটা কেয়ারফুল হয়েছি। একজন রোগী যখন আসেন আমরা তার প্রেশারটা দেখি, তার ডিস্ক দেখি, গ্লুকোমা আছে চেক করি, রোগী বলুক বা না বলুক আমরা চেক করে দিই। তাতে করে হচ্ছে কি অনেক গ্লুকোমাকে ধরা পড়ছে বেশি, এখন শনাক্ত হচ্ছে, তাতে করে গ্লুকোমা চিকিৎসা ভালো হচ্ছে। আলটিমেটলি ইনশাআল্লাহ আমরা আশা করি এর প্রিভেনশন ভালো হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, স্যার একটু আগে বলছিলেন যে গ্লুকোমা কিন্তু 35 বা 40-এর পরেই আমাদের দেশে বেশি দেখা দিচ্ছে, কিন্তু একটু আগে কামরুল স্যার বলেছেন যে শিশুরাও কিন্তু গ্লুকোমা রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যেটিকে আমরা বলি কনজেনিটাল গ্লুকোমা, জুভেনাইল গ্লুকোমা, বিভিন্ন প্রকারভেদ আছে। এই বিষয়টি যদি একটু বলতেন। আমাদের দেশে সার্ভে অনুযায়ী মেজরিটি ফর্ম অফ প্রাইমারি গ্লুকোমা সেটা 35 বছর বয়সের পরের যে একটা বিরাট জনসংখ্যাকে এফেক্ট করছে। বাট এই গ্লুকোমাটারই আবার যখন নাকি অল্প বয়সের কাউকে এফেক্ট করছে, সেটাকে আমরা জুভেনাইল ভ্যারাইটি বলছি। আবার একটা বাচ্চা মায়ের গর্ভাবস্থায় চোখের গঠনগত ত্রুটি নিয়ে যখন জন্মাচ্ছে, তখন তাকে আমরা কনজেনিটাল গ্লুকোমা বলছি। আবার কোনো সময় হয়তো কেউ চোখে আঘাত পেল, চোখে কোনো প্রদাহ হলো, স্টেরয়েড জাতীয় কোনো ড্রপ ব্যবহার করলো, যেগুলোর জটিলতা হিসেবে আবার গ্লুকোমা ডেভেলপ করতে পারে। তো সেটা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এমনকি এমনও আছে যে মিগ্রেন জাতীয় মাথা ব্যথার ওষুধ থেকেও গ্লুকোমা ডেভেলপ করেছে। কাজেই গ্লুকোমার নির্দিষ্ট যদিও বয়স নাই, তবে কারণটা ডিফারেন্ট হতে পারে। প্রাইমারি যেটা বংশগত গ্লুকোমা, সেটা সাধারণত 35-এর পরে এফেক্ট করছে,
আদার ভ্যারিয়েন্টগুলো যে কোনো বয়সের যে কাউকে আসলে এফেক্ট করা সম্ভব। সেক্ষেত্রে কারণটা মূল বিষয়, যে কি কারণে বা কোন জটিলতা থেকে হলো। আমরা গ্লোকোমা নিয়ে আরো অনেকগুলো আলোচনা করব, কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। আমরা বিরতির পর আবারও ফিরবো। থ্যাংক ইউ। দর্শক, চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন 3 জন বিজ্ঞ চিকিৎসক যারা গ্লোকোমা সচেতনতা নিয়ে নিয়মিত কাজ করছেন। অতিথিদের সঙ্গে আলোচনার বাকি অংশে ফিরব। সংক্ষিপ্ত সময় বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও স্বাগত সবাইকে। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন নিয়ে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা, আমাদের দেশের প্রখ্যাত গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম নজরুল ইসলাম, বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রেসিডেন্ট ইলেক্ট এবং প্রাক্তন মহাসচিব বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলাম খান এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির জয়েন্ট সেক্রেটারি বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার রুহি মান্নান। ফিরছি আলোচনায়। স্যার, বিরতিতে যাবার আগে তো আমরা আসলে গ্লোকোমা নিয়ে অনেক কিছু আসলে আলোচনা করছিলাম এবং আমরা জানি, আপনিও বলেছেন যে গ্লোকোমা একটি সাইলেন্ট কিলার অফ ভিশন, কিন্তু তারপরেও কি গ্লোকোমা রোগের কোনো উপসর্গ আছে কিনা, বা একজন রোগী কিভাবে বুঝবেন যে ওনার গ্লোকোমা রোগ আছে? অর্থাৎ 35 বা 40-এর পরেই সবাই যদি নাও যেয়ে থাকেন, বা যাওয়াটা আসলে কতটা প্রয়োজনীয়, এই বিষয়টি যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ। খুব ইম্পর্ট্যান্ট। আমাদের রোগীরা এটাই প্রশ্ন করেন যে আমার গ্লোকোমা আছে কিনা বুঝবো কিভাবে। আমি আগে বলেছি যে আমাদের প্রায় 78% হলো ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। এদের কিন্তু উপসর্গ কম থাকে, রোগীরা বুঝতে পারেন না। আর এই যে 16% যাদের অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, তারা বুঝতে পারেন। আমরা যদি পেশেন্ট দেখে যে তার চোখে ব্যথা হচ্ছে, চোখে রংধনুর মতো রং দেখছে, প্রেশারটা অনেক বেড়ে গেছে, প্রচন্ড চোখে ব্যথা হবে, তখন কিন্তু আসেন আমাদের কাছে। এটা হলো অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার ক্ষেত্রে আমরা পাই। সেটা হলো 16% ক্ষেত্রে, সংখ্যা তো কম আসলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা বলি যে গ্লুকোমাটা সিমটমলেস, উপসর্গহীন, এটাই টাইট। কারণ আমরা প্রায় 80% লোকে তো উপসর্গহীন, তারা বুঝতে পারেন না। কিন্তু আমরা ডাক্তাররা কিছুটা বুঝতে পারি। কিরকম? যেমন যখন গ্লুকোমা রোগী আসেন, উনি বলবেন যে আমার চশমাতে প্রতি বছরের জায়গায় 2 মাস পর পর পাল্টাতে হচ্ছে। কেন? আমি দেখছি কিন্তু আবার কিছুদিন পরে এই চশমা কাজ হচ্ছে না। এটা একটা ফ্যাক্টর পাই। দ্বিতীয় হলো একটা আনএক্সপ্লেইনড হেডেক। অনেক সময় রোগীরা বলেন যে আমার মাথা ব্যথা হয়, কিন্তু আমি বুঝতে পারি না কেন হচ্ছে। এই যে একটা সমস্যা অনেক রোগীরা বলেন। পাওয়ার পরিবর্তন, এই যে 2-3টা জিনিস রোগীরা বলেন। এইভাবেই আমরা রোগীদেরকে সন্দেহ করে তাদেরকে পরীক্ষা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রোগীরা কোনো সিমটম বলেন না। আমরা দেখি কি তার প্রেশারটা বেশি আছে কিনা, তার চোখের ভেতরে যে অপটিক নার্ভ যেটা আমরা বলছিলাম, তার যে সিডি রেশিও সেটা বেড়ে গেছে কিনা, তার কর্নিয়াল থিকনেসটা ঠিক আছে কিনা, তারপর যদি সন্দেহ হয় ভিজুয়াল ফিল্ডটা ঠিক আছে কিনা, বা অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি করে আমরা পরীক্ষা দেখি তার রেটিনার নার্ভের থিকনেসটা ঠিক আছে কিনা। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা আসলে রোগটা ধরতে পারি। অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো, স্যার বলছিলেন আসলে কিছু পরীক্ষা নিরীক্ষার কথা। প্রথমে স্যার বলেছেন কিছু ক্লিনিক্যালি উনি বুঝতে পেরেছেন চোখের প্রেশার দেখে, হয়তো অপটিক নার্ভের চেহারাটা দেখে, কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন হয় স্যার বলছিলেন। আপনি যদি একটু বলতেন যে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়, বা এর কোনো স্টেজিং এর মাধ্যমে করা হয় কিনা, বা এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা গ্লোকোমার কোনো স্টেজ বুঝতে পারি কিনা, এটি যদি একটু বলতেন। যখন একজন চিকিৎসক কিছুটা আঁচ করতে পারেন যে রোগীর গ্লোকোমা থাকতে পারে, সেক্ষেত্রে কিছু প্রাথমিক নির্ধারণী পরীক্ষার ব্যাপারটা চলেই আসে। আমাদের দেশের রোগীদের একটু কমন টেন্ডেন্সি হচ্ছে যে ইনভেস্টিগেশন করতে চান না ওনারা। তারপরেও আমরা এখন চেষ্টা করি একটা কমন প্রোফর্মা, যেটা গ্লোকোমা রোগীদের জন্য প্রযোজ্য, সেই প্রোফর্মায় পরীক্ষাগুলো করে ফেলতে। এর মধ্যে প্রথমেই আসে চোখের যে নার্ভে আমরা সমস্যাটা পেলাম, নার্ভটার ছবি তুলে ফেলা, যেটাকে আমরা বলি কালার ফান্টাস ফটোগ্রাফি। এরপরে আসে হচ্ছে চোখের মণির পুরুত্ব বা সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস, এই পরীক্ষাটা। এরপরেই আসবে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বা ওসিটি পরীক্ষা। সেটার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, যেমন ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার ক্ষেত্রে এর 2-3টা ভ্যারিয়েন্ট ইউজ করা হয়, আবার অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার ক্ষেত্রে আবার এর আরেকটা ভ্যারিয়েন্ট ইউজ করা হয়। তো গ্লোকোমা ভেদে আমরা সেটার পরীক্ষার ভ্যারিয়েশন করে থাকি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, মানে দৃষ্টির পরিসীমাটা মাপার পরীক্ষা। সেটার আবার কতগুলো ক্যাটাগরি আছে। আর্লি ফর্ম অফ গ্লুকোমায় আমরা এক ধরনের ভিজুয়াল ফিল্ড টেস্ট করছি, মডারেট টু অ্যাডভান্স এক ধরনের করছি, আবার যারা এন্ড স্টেজ গ্লুকোমা নিয়ে আসছেন তাদের প্রোগ্রেশন বোঝার জন্য এক ধরনের টেস্ট করছি। ইদানিংকালে বেশ কিছু এআই রিলেটেড অ্যালগোরিদম চলে এসছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে।
আশা করছি আমাদের দেশেও খুব শীঘ্রই চলে আসবে, যে অ্যালগোরিদমগুলোতে চোখের বেশ কিছু প্যারামিটার ইনপুট করে দিলে সেই অ্যালগোরিদমটা গ্লোকোমা সাসপেক্ট থেকে গ্লোকোমার ভবিষ্যৎ প্রোগ্রেশন বা যখন ইনি আর্লি ডায়াগনোসিসে আছেন তার ফিউচার প্রোগ্রেশনের প্যাটার্নটা বলতে পারে। অর্থাৎ এই ধরনের পরীক্ষা নিরীক্ষার গুরুত্ব আসলে অপরিসীম। অনেক গ্লোকোমা বেশি। ডায়াগনোসিস করা বা কার হতে পারে, রিস্ক ফ্যাক্টর এবং এই ভবিষ্যৎ বিষয়গুলো, প্রোগ্রেশনের জন্য। ভবিষ্যৎ প্রোগ্রেশন। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো যে আসলে এই ধরনের যে গ্লোকোমা যখন একজন রোগীর ডায়াগনোসিস হয়ে যায় তখন আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন? চিকিৎসার ব্যাপারে এখানে পেশেন্টের বয়স, কোন বয়সে এটা হলো, কাদের হলো, তারপর পেশেন্টের সিমটম আছে কি নেই, তারপর পেশেন্টের ইকোনমিক স্ট্যাটাস, মানে এডুকেশনাল আর্থিক মানে এগুলি সবগুলি বিবেচনা করে আমাদের চিকিৎসার দিকে যেতে হবে। যেটা মেইনলি যেটা আমাদের কনসার্ন হচ্ছে, যেটা আমাদের এই সপ্তাহ পালনটার মধ্যে যে আমরা সাইলেন্ট কিলার, যেটা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, যেটা মেইনলি আমাদের কনসার্ন, কারণ সেই পেশেন্টরা আসে না, বুঝতেও পারে না তার গ্লোকোমা আছে কিনা। সেই সমস্ত ক্ষেত্রে যদি তার বয়স সাধারণত 40-এর পরেই হয়, 35 থেকে শুরু হয়, তো তাদের বেলায় কয়টা মানে চিকিৎসাটা হচ্ছে, প্রথমে আমরা মেডিসিন দিয়ে শুরু করি। আমি গ্রস বলে যাচ্ছি, মেডিসিনে একটা দিয়ে শুরু করব, না হলে দুটো আরেকটা অ্যাড করবো, না হলে তিনটা, এরকম মেডিসিন দিয়ে চেষ্টা করব। যদি না হয় এবং পেশেন্ট যদি মনে করি যে পেশেন্টটা আমার কাছে আর কাছে আসবে না, গ্রামে চলে যাবে, তাদেরকে আমরা বলতে পারি যে আপনারা অপারেশন করায় নেন। কারণ মেডিসিন দিলে এটা খুব রেগুলারলি মেনটেন করতে হয় এবং কস্টলিও আছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা মানে সার্জারি করে দিলেই বেটার। সার্জারি ছাড়াও লেজারও আছে। লেজারটা আবার মানে এটা তো মানে সিলেক্টিভ লেজার কিংবা আর্গন লেজার যেটা আমরা করি, সেগুলিতে কস্টলি আছে এবং সেটা আবার রিপিট করতে হয়। তো সার্জারি একবার যদি করে দেয় এবং মানে যদি একটু ঠিক থাকে, অপারেশন ঠিক হয়, তাহলে একটু ডিলে ফলো আপেও আসলেও এটা ঠিক থাকে। এটা একটা হলো মেডিসিন, সার্জারি, লেজার। তারপরে যে যাদের সিমটম নিয়ে আসে, যেমন অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধে খুব একটা কাজ করতে চায় না। সেই সমস্ত এটার বলাই আছে যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা তোমরা সার্জারি, ইট ইজ ডিজিজ অফ সার্জারি। আর অনেক সময় কোনো কারণে অপারেশন কিংবা কোনো ট্রমার জন্য খুব বেশি না কিছুদিনের জন্য প্রেশার বেড়ে যায়। সেই প্রেশারটা আমরা মনিটর করব। এটা গ্লোকোমাতে টার্ন করতে পারে, অথবা এটা নাও করতে কিছুদিন পরে আবার অটোমেটিক চলে যেতে পারে। সেজন্য এটা ফলো আপ করতে হবে। তো এই কতগুলি আছে। আরেকটা জিনিস বলে দিই, এখানে ট্রমা একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্রমার জন্য কারো যদি চোখে আঘাত লাগে, তখন অনেক সময় যে এটা ট্রমার জন্য মানে ইনফ্লামেশন হয়ে সেটা একটা হয়, সেক্ষেত্রে তার এটা সাধারণত 6 মাসের ভিতরে ভালো হয়ে যায়। কিন্তু এই পেশেন্টটাকে সারা জীবন মনিটর করতে, এটা আবার রিঅ্যাপিয়ার হইতে পারে এই গ্লোকোমাটা। সেই জন্য ওয়ান্স ট্রমার জন্য যে গ্লোকোমাটা হয়, এটা ইয়ারলি মানে প্রতি বছরে অন্তত একবার করে চোখের প্রেশার দেখতে হবে ঠিক আছে কিনা। কারণ এটা আবার মানে প্রেশার আবার হয়ে সেরে হয়তো ব্লাইন্ড হয়ে যেতে পারে, নিজে টের পাবেন না। সেই জন্য ট্রমাটিক পেশেন্টদেরকে একটা মেসেজ দিতে হবে যে আপনার চোখে এরকম হয়েছিল, আপনার কিন্তু রেগুলার চোখের প্রেশার চেক আপ করতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, স্যার একটু আগে বলছিলেন যে ড্রপ দিয়ে কিন্তু আমরা আসলে চিকিৎসাটি শুরু করছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগীরা হয়তো কোথাও চলে যাচ্ছেন, বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন না, ড্রপটা নিয়মিত ওনারা চোখে দিচ্ছেন না। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন, বা আমরা আমাদের রোগীদেরকে কিভাবে সচেতন করতে পারি যে এই ড্রপের গুরুত্ব সম্পর্কে? এটা উত্তর দেওয়ার আমি একটু বলি যে চিকিৎসা বিষয়ে আসলে একটু অনেকের সার্জনের মধ্যে দ্বিমত আছে। একটা স্টাডি হয়েছে রিসেন্টলি, লাইট স্টাডি, লেজার ইন গ্লোকোমা অ্যান্ড অকুলার হাইপারটেনশন। সেটা বলা হয়েছে যে যদি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা কারো থাকে, তাহলে তাকে প্রথমেই লেজার দেওয়া ভালো। আচ্ছা, যেটা আমরা বলি SLT, সিলেক্টিভ লেজার ট্যাবুলোপ্লাস্টি। কেন ভালো? এই লেজার একটা এমন একটা পদ্ধতি যে ফিজিওলজিক্যালি চোখের প্রেশারটা কমবে, কোনো সাইড এফেক্ট নাই, এবং এটা 2 বছর কাজ করবে, 2 বছর পর আবার দিতে হবে। আচ্ছা, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল, আমরা অনেক করছি। 1 নম্বর, যদি কারো ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার লেজারে পুরো প্রেশারটা না কমে, তখন উইল গো ফর ড্রপস। এখন ড্রপসের বিভিন্ন রকম ফর্ম আছে। আমরা কনসিডার করি যে রুগীটার তার কোনো অসুখ আছে কিনা, কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা। যেমন ধরেন কারো অ্যাজমা আছে, ব্লাড প্রেশার আছে, তাদেরকে আমরা টিমোলোল গ্রুপটা দিই না। আবার অনেকের ইনফ্ল্যামেটরি গ্লুকোমা বা ডায়াবেটিসের কারণে নিউভাস্কুলার গ্লুকোমা, তাকে আমরা পাইলোকার্পিন বা পিজিএনএলক্স এই গ্রুপের ওষুধটা দেই না। সুতরাং এটা ডক্টর নির্ধারণ করবেন যে কোন ড্রপটা কোন রোগীর জন্য ভালো হবে কিনা বা ড্রপটা পরে যাবে কিনা। আমি লেজারটা সবচেয়ে ভালো এই জন্য যে এর কোনো সাইড এফেক্ট তেমন নাই। আচ্ছা, এবং এর ইফেক্টিভিটি 70 to 80%। সেজন্য আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি যে প্রথম যখন রোগীটা আসে আমার কাছে, ফার্স্ট ডায়াগনোসিসের পরে
উইদাউট গিভিং এনি মেডিসিন লেজারটা দেওয়ার লেজার চেষ্টা করে করি। দিলে? তাতে হয় কি আমার অনেক পেশেন্ট আছে, শত শত, শুধু লেজারেই ভালো আছেন। অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। স্যার বলছিলেন যে বিভিন্নভাবে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, প্রথমে হয়তো বা লেজার দিচ্ছেন, পরবর্তীতে হয়তো বা ড্রপ লাগছে বা শল্য চিকিৎসা। এই সমস্ত চিকিৎসার জন্য আমাদের রোগীদের বিদেশে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, বা আমাদের দেশে এই ধরনের ট্রিটমেন্ট এই মুহূর্তে আছে কিনা যদি একটু বলতেন। গ্লোকোমার ড্রপের ক্ষেত্রে বাংলাদেশে এখন ভীষণভাবে আগানো। এমন অনেক ড্রপ আমাদের আছে যা আমাদের আশেপাশে অনেকগুলো কান্ট্রিতে অ্যাভেলেবল না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতন একদম সুন্দর ব্র্যান্ডেড প্রপার ড্রপ আমাদের দেশে গ্লোকোমার জন্য আছে। নট অনলি দ্যাট, ক্যাটাগরি বি এবং সি ড্রাগ, কারণ এতে প্রিজারভেটিভ থাকে, রোগীর চোখে অসুবিধা হয়, ড্রাই আই হয় সিভিয়ার, এবং দীর্ঘমেয়াদে রোগী অস্বস্তি বোধ করতো। ইদানিং প্রিজারভেটিভ ফ্রি ড্রাগ পশ্চিমা দেশগুলোর মতো আমাদের দেশে চলে এসছে এবং বেশ অ্যাফোর্ডেবল কস্টেই চলে এসছে। কাজে চোখের ড্রপের জন্য দেশের বাইরের কোনো দেশের প্রতি আমাদের কোনো ডিপেন্ডেন্সি নাই ইন দ্য ফার্স্ট প্লেস। বাকি রইল লেজার এবং সার্জারি। যতগুলো মডার্ন মোস্ট লেজার সার্জারি আছে গ্লুকোমার, সমস্ত মেশিন বাংলাদেশে অ্যাভেলেবল। আমাদের দেশে 18 কোটি জনগণ, এখন 18 কোটি জনগণের জন্য সংখ্যায় অপ্রতুল হতে পারে, কিন্তু সমস্ত ব্যবস্থা দেশে আছে। অনেক ধন্যবাদ স্যার এবং ম্যাডাম, এত সুন্দর করে গ্লোকোমা নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। দর্শক, আজকের এই বিশদ এবং বিশেষ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দৃষ্টিঘাতক গ্লোকোমাকে প্রতিহত করতে হলে যে লক্ষণগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, তার যে কোনো একটি দেখা দেবার সাথে সাথেই আমাদের একজন বিজ্ঞ চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসাটিও কিন্তু নিতে হবে। সবার জন্য এই আহ্বান রেখে সকলের জন্য গ্লোকোমা মুক্ত সুস্থ সুন্দর স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব। তবে যেতে যেতে পরামর্শ একটি, আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। সবার জন্য শুভকামনা।